নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকেও একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। একটাই বইয়ের রিভিউ ভিডিও আনতে চলেছিলাম, কিন্তু যেহেতু দেখলাম যে ওই লেখকেরই আরেকটি বইও আমি পড়ে ফেলেছি এবং সেটা 2024-এ পড়েছিলাম, সেটা রিভিউ আমার ইনস্টাগ্রাম ও ফেসবুকে দিয়েছিলাম, কিন্তু সেই যেহেতু তখন ইউটিউব ছিল না, তো ফলে সেটা রিভিউ আমার ইউটিউবে আলাদা করে দেওয়া হয়নি। তো তখন মনে হলো যে একই সাথে দুটো বইয়ের রিভিউই নিয়ে চলে আসি। তো আজকের ভিডিওটায় দুটো বইয়ের রিভিউ থাকবে, একই লেখকের লেখা। এবং একটা বই যেটা আমি আগে ইনস্টাগ্রাম ও ফেসবুকে দিয়েছিলাম, যেটা রিভিউ, সেটা মূলত আমি 2024-এ পড়েছিলাম, এবং আরেকটি বই সেটা আমি রিসেন্টলি শেষ করেছি। তো ফলে দুটো বই নিয়েই আজকের কথাবার্তা, আলোচনা এবং আমার রিভিউ সবটাই থাকবে। আশা করি ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, ওটা আমাকে সাহস দেবে। তাহলে ঢুকে পড়া যাক দুটো বইতে। প্রথম যে বইটা, সেটার নাম হচ্ছে দুই মলাটের দুনিয়া, লিখেছেন অভিক মোহন দত্ত। আশা করি প্রচ্ছদটা দেখাতে পারছি। এটা অন্তরীপ থেকে প্রকাশিত এবং এটার মুদ্রিত মূল্য হলো 270 টাকা। আর দ্বিতীয় যে বইটা, সেটা হচ্ছে কবিশ্বরী ও নক্ষত্রপ্রভা। এটাও লিখেছেন অভিক মোহন দত্ত এবং এটাও প্রকাশিত হয়েছে অন্তরীপ থেকে, এবং এটার মুদ্রিত মূল্য হলো 375 টাকা। তো অভিক মোহন দত্তের লেখা সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না। এটাই আমার প্রথম বই, যেটা হচ্ছে দুই মলাটের দুনিয়া, যেটা আমি গত বছর অর্থাৎ 2024-এ পড়েছি। এবার উনি হয়তো শারদিয়াতে লেখেন, মানে অন্তরীপের যে শারদিয়া সেখানে হয়তো লেখেন, কিন্তু আমি সেটা পড়িনি, ফলে আমার ওনার লেখনী সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। এটাই প্রথম বই। বইটা সম্বন্ধে আমার ইউনিক যেটা লেগেছিল, যে এটার বিষয়বস্তু, এটা কিন্তু কোনো উপন্যাস নয়, এটা নন ফিকশন, অথচ আপনি আগা পাঁচতলা পড়ে কোথাও আপনার মনে হবে না যে এটা নন ফিকশন পড়ছেন। এটা মূলত লেখকের একটা বই যাপন, অর্থাৎ লেখক নিজে একজন অসাধারণ এবং অসামান্য পাঠক, ছোটোবেলা থেকে প্রচুর বই পড়ে আসছেন, এবং সেই বই পড়ার সাথে বা সেই বইয়ের কিছু চরিত্রের সাথে উনি হয়তো জীবনে এমন অনেক মানুষের সাথে দেখা হচ্ছে, তাদের মিল খুঁজে পাচ্ছেন, বা তাদেরকে সেই চরিত্রের গল্প বা সেই গল্প পড়ে শোনাচ্ছেন, অথচ তারা হয়তো বাংলা ভাষা জানেও না, বাংলা ভাষায় বই পড়তেও পারে না, এরকম মানুষজন। কারণ উনি কাজের সূত্রে অনেক বাইরের দেশে গেছেন, ফলে এই অভিজ্ঞতাগুলো ওনার হয়েছে। সেই অভিজ্ঞতাগুলোকে উনি এখানে মানে অসাধারণভাবে ব্যক্ত করেছেন, এবং এই অসাধারণ শব্দটাও বোধহয় খুব ছোট পড়ে যায়, যেভাবে ব্যক্ত করেছেন উনি। অনেকটা মানে ভাষা বা লেখন শৈলী পড়লে মনে হবে যে যেন মুক্তোর মতো ঝরঝরে কিছু একটা পড়ছেন, মানে মুক্তোর মতো অসাধারণ লেখনী। তো এটার যে সামারিটা, সেটা এই মানে বইটার যে বিষয়বস্তু বা সামারি যা বলেন, সেটা মলাটের পিছনে দেওয়া আছে। ওইটুকু আমি একটু পাঠ করে এই জন্যই শোনাতে চাইছি, কারণ ওইটুকু শুনলে আপনার ধারণা হবে বইটার যদি সামারিটাই এরম হয়, তাহলে ভেতরে কী কী থাকতে পারে। তো সেইটা আমি একটু পাঠ করে শোনাই। তন্নিষ্ঠ পাঠকের কাছে বই পড়া বিষয়টি কেবলমাত্র দু মলাটের ভিতরকার পৃষ্ঠাগুলি পড়ে শেষ করা নয়, বরং পাঠ সমাপন আনতে এক বৃহত্তর দুনিয়ার অংশীদার হয়ে ওঠার সূত্রপাত। এই বইয়ের লেখাগুলি সেই দুনিয়ার কিস্সা কাহিনী। আসলে এই সব কিস্সায় উদ্বাস্তু পরিবারের অভিভাবক হয়ে থাকে মহাভারত। প্রজন্মের পর প্রজন্ম ধরে শিকড় সন্ধানী এক বৃদ্ধের আকুতিতে জড়িয়ে থাকে বিভূতিভূষণের ইছামতি উপন্যাসের মেদুর কিছু পংক্তি। কিশোর প্রেমিক পড়শি তরুণীর সুললিত আবৃত্তি শোনে মুগ্ধ বিস্ময়। জয় গোসাই হয়ে ওঠেন নিরুচ্চার প্রেমের মেঘদূত। কখনো কৈশোর ঝুঁকে পড়ে নিষিদ্ধ আহ্বানের দিকে। হলদে মলাটের পাপবিদ্ধ চটি বই তাকে ডাকে গোপন হাতছানিতে। সুইস আল্পসের কোলের একটি গ্রামের এক পোলিশ তরুণী ডাকঘর নাটকের সূত্রে মধ্য ভারতের দামাল এক তরুণের পাশাপাশি দাঁড়ায় মহাকালের চালচিত্রে। চীন সাগরের তীরে অখ্যাত জাপানি শহরের দোকানি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায় নিজের ঈশ্বরকে খুঁজে পায়। এই বই সেই সব কিস্সার উদযাপন। এই বইয়ের প্রতিটি লেখাই আসলে পাঠ জীবনের এক আখ্যান, পাঠ যাপনের অ্যাডভেঞ্চার। বাংলা ভাষায় এই গোত্রের বই বিরল।
লেখক নিজের কলমে সেই নির্জন পথের সন্ধানেই রত হয়েছেন একান্তে। তো এইটা হচ্ছে বইটার সামারি, এবং এইটা যদি সামারি হয় তাহলে বুঝতেই পারছেন ভেতরে কি কি আছে। লাইনের পর লাইন দাগিয়েছি আমি, প্রচুর বইয়ের সন্ধান পেয়েছি যে বইগুলো আমি নিজেও পড়িনি এবং সেগুলো পড়তে হবে ধরে রেখেছি। এবং ভাষা, লেখন শৈলী, মানে কি বলবো, এই বইটা এমন একটা সময় আমি পড়েছিলাম 2024-এ, যে সময় আমি কোনো বই পড়তে পারছিলাম না, একটা চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছিলাম, যে সময় বই পড়া আমার বিলাসিতা মনে হচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে এই বইটা যখন শুরু করি, এবং আরও অনেক বই ওই সময় শুরু করেছিলাম, সেগুলো শেষ করতে পারিনি, এই বইটা যখন শুরু করি তখন একটা শান্তি অনুভব করেছিলাম, মানে একটা ভেতর থেকে শান্তি এসছিল, এবং যার ফলে এটা শেষ হয়। এবং এটা আমার 2024-এ পড়া বেস্ট বইগুলোর মধ্যেও একটা ছিল। তো আমি তো সবাইকে সাজেস্ট করি এই বইটা পড়তে, এবং 24 থেকে 25 অবধি যে কজনকে সাজেস্ট করিয়ে জোর করে কিনিয়েছি তারাও পড়ে একই কথা বলেছে যে এরকম বই তারা আগে পড়েনি। তাই যারা বলেন যে বাংলা সাহিত্যে কী বা লেখা হচ্ছে এখন, তাদের বেশি করে এই বইটা গিফট করবেন, বিশেষ করে দরকারি, আর নিজেরা তো অবশ্যই পড়বেন, এটা একটা মাস্ট রিড। নেক্সট যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবীশ্বরী ও নক্ষত্রপ্রভা। এই বইটা মূলত দুজন স্ট্রং নারী চরিত্রকে নিয়ে তৈরি। কবীশ্বরী এবং নক্ষত্রপ্রভা দুটো উপন্যাসিকা আছে, এবং তারা অনেক আগের যুগের মানুষ, অথচ সেই যুগে দাঁড়িয়ে তারা যে সমস্ত কাজ করে গেছেন সেটা মানে ভাবাই যায় না, কল্পনাতীত কাজ করে গেছেন, এবং সমাজ তাদেরকে ভীষণভাবে চাপ দেওয়ার সৃষ্টি করেছে, সমাজ তাদেরকে নানাভাবে উত্ত্যক্ত করেছে, কিন্তু তারা কখনোই সেটাতে মানে আটকে পড়েননি, তারা সেখান থেকে এগিয়েছেন। যেহেতু দুই মলাটের দুনিয়া বইটার বিষয়বস্তু পড়ে শোনালাম, সেহেতু কবীশ্বরী ও নক্ষত্রপ্রভারটা না পড়লে খুবই খারাপ দেখায়। তো কবীশ্বরী ও নক্ষত্রপ্রভার বিষয়বস্তুটা একটু পড়ে শোনাচ্ছি। 19 শতকের কলকাতার কবিয়ালদের জগতে একবার একজন নারী এসেছিলেন, তার নাম যজ্ঞেশ্বরী, কিন্তু ইতিহাসের পাতা তার জন্য 2-3 পংক্তির বেশি বরাদ্দ করেনি। উপন্যাস কবীশ্বরী বিস্তৃত সেই যজ্ঞেশ্বরীর কাহিনী। এই উপাখ্যান অষ্টপুর গ্রামের অখ্যাত বিন্দুবাসিনীর যজ্ঞেশ্বরী হয়ে ওঠার গল্প, সমাজের প্রতিবন্ধকতা জয় করে নিজের অধিকার অর্জনের গল্প। আর নক্ষত্রপ্রভার যে বিষয়বস্তু সেটা হলো প্রভার হৃদয়ে মস্তিষ্কে ঘর করে সুদূরের নক্ষত্রমালার অবদ্ধ হাতছানি। প্রভা স্বপ্ন দেখে বিশ্ব প্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা সেই সুশৃঙ্খল বিন্যাসটির সন্ধান পাওয়ার, কিন্তু প্রভাকে ঘিরে থাকে সমাজের চোখ রাঙানি, ঈর্ষা, বিদ্বেষের বেড়াজাল, নক্ষত্রালোকে উদ্ভাসিত গবেষণার পথে বন্ধনহীন যাত্রার ইচ্ছাকে পিছু ডাকে সখ্য প্রেমের মায়াবন্ধন। নক্ষত্রপ্রভা উপন্যাস আসলে নশ্বর মানুষের অবিনশ্বর এক সন্ধানের কিস্সা। তো এই হচ্ছে বিষয়বস্তু। কবীশ্বরীর ক্ষেত্রে বিন্দুবাসিনী এমন একজন মেয়ে যে হচ্ছে প্রচণ্ড ডানপিটে একটা মেয়ে, তার বাবা মা অনেক ছোটোবেলায় মারা গেছে, এবং সে তার দিদিরও বিয়ে হয়ে গেছে খুব কম বয়সে, এবং দিদির শ্বশুর বাড়িতে এসে সে একটা কোণে একটু জায়গা পেয়েছে দিদির সাথে থাকার জন্য, এবং অবশ্যই তার দিদির এমন একজনের সাথে বিয়ে হয়েছে যে অলমোস্ট মরতে বসেছে, মানে তার অলমোস্ট বৃদ্ধ বয়স, ঠিক আছে। তো এই হচ্ছে তার জীবন, এবং সেখান থেকে সে কিভাবে কবিয়াল হয়ে ওঠে তার পুরো জীবনটা হচ্ছে এই কাহিনীতে রয়েছে। এবং নক্ষত্রপ্রভার ক্ষেত্রে যেটা প্রভার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রভা মূলত গবেষণার দিকে যেতে চায়, অথচ বিভিন্ন যারা প্রফেসর তারাই তাকে অ্যালাউ করে না, কারণ তাদের মনে হয় যে মেয়েরা আবার কি গবেষণা করবে। তো সেই রকম একটা জায়গা থেকে এসেও সে গবেষণা করে, এবং শেষমেশ কি হয় তার সাথে সেটা দেখার জন্যই আপনাকে উপন্যাসটা পড়তে হবে। এই হচ্ছে মূলত এই বইটার বিষয়বস্তু। তো কবীশ্বরী যে উপন্যাসিকাটা সেটা সম্ভবত লেখক অন্তরীপের যে শারদীয়া পত্রিকায় প্রথম লেখেন, ফলে সেখানে অনেক পাঠকের বিভিন্ন রিভিউ পান, এবং তার ফলে সেটা আরও পরিমার্জিত এবং পরিবর্ধিত হয়ে এই বইতে আসে। এবং এই বইতে তাই জন্য কবীশ্বরীর যে অংশটা অনবদ্য, মানে ভাষা, লেখন শৈলী এবং
চরিত্রগুলো এত সুন্দরভাবে লেখা হয়েছে যে আপনি মানে মোহিত হয়ে যাবেন, এত সুন্দর লেখা হয়েছে কবিশ্বরী অংশটা, এবং কোনো ভুলও নেই। সব থেকে বড় কথা, কবিশ্বরী অংশে আমি কোনো প্রিন্টিং মিস্টেক খুঁজে পাইনি। এবার আসি নক্ষত্রপ্রভা অংশটায়। নক্ষত্রপ্রভা অংশটা এই বইতেই প্রথম যেহেতু লেখা হয়েছে, নক্ষত্রপ্রভার অংশটা নিয়ে আমার একটু বক্তব্য আছে। কারণ কবিশ্বরীটা যে যত্ন বা যে ভালোবাসা নিয়ে, বা যেহেতু অনেকে রিভিউ নেওয়ার পরে পরিমার্জিত এবং পরিবর্ধিত হয়েছে, ফলে কবিশ্বরী অংশটায় কোনো ভুল নেই এবং অসাধারণ লেখা হয়েছে। নক্ষত্রপ্রভা অংশটায় প্রচুর প্রিন্টিং মিস্টেক পেয়েছি আমি, প্রচুর যত্নের অভাব মনে হয়েছে, যে লেখনী আরও যত্ন পেত হয়তো, যেটা কবিশ্বরী অংশে পেয়েছে নক্ষত্রপ্রভা অংশে পাইনি। অনেক জায়গায় ডক্টর প্রভা এই নামটা ডক্টর বিভা হয়ে গেছে, কেন হয়েছে আমি জানি না, কিন্তু প্রচুর জায়গায় হয়েছে এবং প্রচুর ভুলও পেয়েছি। ফলে ওই জায়গাটায় আমার মনে হয়েছে যে যত্নের একটু অভাব ছিল, যেটা আরেকটু যত্ন নিলে ভালো হতো। কিন্তু কবিশ্বরী অংশটায় যত্নের যথেষ্টই মানে ঢেলে ঢেলে যত্ন দেওয়া হয়েছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু যদি আপনি বলেন যে বইটা পড়বেন কি না, অবশ্যই পড়ুন। এরকম মহিলা চরিত্রদের আমরা সাধারণত ভুলে গেছি, ইতিহাস আমাদের ভুলিয়ে দিয়েছে। যদিও এটা ফিকশন, কিন্তু তবুও আমি বলবো পড়ুন, অন্তত কিছুটা হলেও ধারণা পাবেন। কারণ লেখক কিছুটা হলেও নিজে যা পড়েছেন সেটা থেকেই আন্দাজ নিয়ে কিন্তু এটা লিখেছেন, পুরোপুরি বানিয়ে দেননি, মানে ফ্যান্টাসি তৈরি করেননি এটা নিয়ে। তো সেই জন্য আমি বলবো যে এটা অবশ্যই পড়া উচিত। তখনকার দিনে কিভাবে মহিলারা লড়েছিলেন সেটা যদি জানতে হয়, তাহলে এই দুটো ফিল্ডকে ভীষণভাবে জানা উচিত। একটা হচ্ছে গবেষণার ফিল্ড, আর একটা হচ্ছে কবিয়ালদের যে ফিল্ড, অর্থাৎ কবিয়ালরা ছিলেন এবং তার মধ্যে একজন মহিলা কবিয়াল ছিলেন। এইটা একটা অনবদ্য ব্যাপার। আর সবথেকে বড় কথা, কবিশ্বরী অংশে যখন সতীদাহ প্রথার বর্ণনাটা আসে, আমি একদিন পুরো এই বইটা আর ধরতে পারিনি, কারণ ওই বর্ণনাটা সারাদিন মাথার মধ্যে খেলা করেছে এবং মনে হয়েছে মানে সত্যি মানে কি চলতো পৃথিবীতে, না কি চলতো, এরকমই আপনারও আশা করি মনে হবে। তো এই দুটো বই আমার মতে দুটোই পড়ুন, নিজের মুড যখন যেটা হবে তখন সেটা পড়ুন, কিন্তু অবশ্যই এই দুটো পড়ুন। অভিকমোহন দত্তের এই দুটো বই আমার তো বেশ ভালো লেগেছে এবং আমি সবাইকে সাজেস্টও করব পড়তে, দুটোই বেশ ভালো। অভিকমোহন দত্তের আর বই আছে, এই বইমেলাতেই বেরিয়েছে, যেটা হচ্ছে নিঠুর হে আদি পর্ব ও অন্ত পর্ব। এটা সম্ভবত জগাই মাধাইকে নিয়ে বই, এবং ওই দুটো বইও আমার পড়ার খুব ইচ্ছে আছে, আশা করি খুব তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবো। তো এই হচ্ছে আমার এই দুটো বইয়ের রিভিউ। দুটো বইই আমার বেশ ভালো লেগেছে, সবাইকে সাজেস্ট করব পড়তে। লেখনী, ভাষা, বইয়ের স্ট্রাকচার। আরও একটা ব্যাপার বলি, সেটা হলো যে দুই মলাটের দুনিয়ার বইয়ের যে প্রোডাকশন, সেটা কিন্তু অসাধারণ। মানে এটা পুরো হার্ড কভার, কোনো জ্যাকেট নেই এবং পেজের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। সেই তুলনায় কবিশ্বরী ও নক্ষত্রপ্রভার বইয়ের কোয়ালিটি আমার অতটাও ভালো লাগেনি। মানে এটা সেই ওই হার্ড কভার এবং জ্যাকেট দেওয়া এবং পেজের কোয়ালিটি অতটাও ভালো না, মানে যতটা দুই মলাটের দুনিয়াতে ভালো ছিল। অথচ দুটোই কিন্তু একই প্রকাশনীর বই। আর একটা ব্যাপার যেটা আমার মনে হয়েছে, যে কবিশ্বরী ও নক্ষত্রপ্রভাতে ফন্টের সাইজ প্রচণ্ড ছোট, মানে আমার পক্ষে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু যাদের একটু চোখে সমস্যা আছে বা পাওয়ার আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ অসুবিধে হতে পারে। এবার সেটা আমার মনে হয়েছে যে ওনারা কেন এটা মানে ভাবেননি জানি না, বাট ভাবা উচিত ছিল যে একটু ফন্টটা বেশি ছোট হয়ে গেছে। তো এই মূলত আমার রিভিউ এই দুটো বইয়ের। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা শেষ অবধি। যদি এই দুটো বই পড়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, বা পরবর্তীতে কোন বইয়ের রিভিউ আপনারা পেতে চান এরকম ডিটেলসে, সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি যদি পড়ে থাকি অবশ্যই সেই বইয়ের ভিডিও দেব। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, ওটা আমাকে সাহস দেবে। নমস্কার।